তাহলে ইট ইজ এমআরসি কোয়িং কি দেখাচ্ছে বলো? কমন হেপাটিক ডাক্ট সব বলে লেখা আছে তাই না? তাহলে কি দেখাচ্ছে বলো? রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট, এন্ড তারপরে তুমি তো সেগমেন্টাল ডাক্ট দেখতেই পাচ্ছ। এন্ড তারপরে কি আছে দেখো, গলব্লাডার আছে আর কি আছে, এবার কি আছে, ক্যালকুলাইন, নিচেরটা কি লেখা আছে, ক্যালকুলাইন গলব্লাডার, আর উপরেরটা কি আছে, ক্যালকুলাইন কমন বাইল ডাক্ট, তাই তো? ক্যালকুলাইন কমন বাইল ডাক্ট। এবার তোমাকে এখান থেকে কোশ্চেন করতে পারে, হুইচ পার্ট ইজ নোন অ্যাজ কমন বাইল ডাক্ট অফ হেপাটোবিলিয়ারি সিস্টেম? বলো কোন পার্টটাকে তুমি বলবে কমন বাইল ডাক্ট? এতগুলো জায়গা আছে, তোমার রাইট হেপাটিক ডাক্ট আছে, লেফট হেপাটিক ডাক্ট আছে, তারপরে গলব্লাডার আছে, সিস্টিক ডাক্ট আছে, কোন পার্টটা কমন বাইল ডাক্ট বলো? ইয়েস, তো right hepatic duct, left hepatic duct, these two ducts forms the confluence thereby common hepatic duct, and when cystic duct joins the common hepatic duct, it is known as the common bile duct. The common bile duct কোথায় drain করছে? duodenum, that is in ampulla of Vater, তাই তো? তাহলে ওখানে গিয়ে ড্রেন করছে কমন বাইল ডাক্ট। এবার তুমি তাহলে দেখতে পাচ্ছ এই পেশেন্টের যেটা আছে, at the same time this patient is having calculi in the gallbladder and calculi in the common bile duct। আচ্ছা, তাহলে কোশ্চেন এবার তোমার যেটা হবে এখান থেকে, যে তুমি জানো what are the complications of gallbladder stones or calculi in gallbladder? একটা গলব্লাডারে ধরো পাথর আছে, দ্যাট ইজ ক্যালকুলাস কোলিসিস্টাইটিস, আমি তো বলেই দিলাম একটা। তাহলে হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ স্টোন ইন গলব্লাডার, অফ ক্যালকুলাই ইন গলব্লাডার? প্রথমে এটা বলো, তারপর আমি সিভিডি ক্যালকুলাটা নিয়ে আসছি। অ্যাবডোমিনাল পেন, দ্যাট ইজ দ্য সিমটম, তাই না? তাহলে বেশ, তুমি প্রথমে সিমটমগুলো বলো, কি কি সিমটম নিয়ে তোমার কাছে পেশেন্ট আসবে? না, আমি তোমাকে বলেছি প্রথমে বলবে যে গলস্টোন আছে, ধরো ক্যালকুলাস ইন গলব্লাডার, তার কি কি সিমটম হবে, কি কি সিমটম নিয়ে পেশেন্ট তোমার কাছে আসবে বলো। প্রথমে একটা কলিকি পেন, দ্যাট ইজ দ্য, আচ্ছা তারপরে হ্যাঁ ম্যালঅবজেকশন তো অনেক দূরের ব্যাপার, সেটা পরে আসছি। তাহলে বলো, ওইভাবে বললে হবে না, প্রথমে পেন হতে পারে, পেন হতে পারে, তাই তো? এবার পেনটা কোথায় কোথায় হবে? প্রথমে কোথায় হবে পেন? রাইট সাইড অফ আপার অ্যাবডোমেন অথবা মিড অ্যাবডোমেনে হবে। পেন ক্যান রেডিয়েট টু কোথায় যেতে পারে? রাইট শোল্ডার। আর কোথায় যেতে পারে বলো, আর কোথায় যেতে পারে? হোয়াট ইজ বোয়াস সাইন? একই জিনিস তোমাদের বারবার পড়া। বোয়াস সাইন কোনটাকে বলে? এই পেন রেডিয়াস টু, বলো এখানে কি আছে পিছন থেকে? 10 to 12 vertebra, usually in the 12 vertebra or 12 ribs কাছে, that is called বোয়াস সাইন। তাহলে পেশেন্টের টেম্পারেচার হতে পারে, পেন হতে পারে, ভমিটিংটা রেয়ারলি হতে পারে, যেটা অ্যাপেন্ডিসাইটিসে কমন হয়, এখানে রেয়ার হতে পারে ভমিটিং। এবার তোমার একটা সিমটম হলো, হোয়াট আর দ্য সাইন্স ডু ইউ এলিসিট ফ্রম এ পেশেন্ট অফ অ্যাকিউট কোলিসিস্টাইটিস? তুমি কি কি সাইন এলিসিট করবে? ইকটেরাস অ্যাকিউট কোলিসিস্টাইটিসে পাবে, পাওয়া যায় না তা নয়, রেয়ার পাওয়া যায়, 3% পেশেন্ট পাওয়া যায়, সেটা প্রথমে বলবে না। তাহলে প্রথমে তুমি পেনটাকে এলিসিট করবে, ঠিক আছে? সে পেনটাকে কোথায় এলিসিট করবে?
বলো, তাহলে তোমাকে জানতে হবে হোয়াট ইজ গল ব্লাডার পয়েন্ট। গল ব্লাডার পয়েন্টটা কোথায় থাকে? হোয়াট ইজ গল ব্লাডার পয়েন্ট? Tip of the ninth costal cartilage and lateral border of the rectus abdominis muscle. The tip of the ninth costal cartilage and lateral border of the rectus abdominis muscle যেখানে বিট করছে, that is called gallbladder point. তাহলে ইউজুয়ালি রাইট আপার কোয়াড্রেন্টে পেন বলবে, আর তুমি যদি এখানে হাত দিয়ে তার পেন এলিসিট করো, at the height of the inspiration patient will catch hold the breath. এটাকে কি বলা হয়? মারফিস সাইন। মাথায় ঢুকলো? এটা পরীক্ষাতে কিন্তু তোমাকে ধরবে। আচ্ছা, এটা ছাড়া তুমি আর কি কি পেতে পারো? পেশেন্টের টেম্পারেচার রেস থাকতে পারে, থাকে। আর তুমি যদি তার ব্লাড কাউন্ট করো, টোটাল কাউন্ট কি হবে? রেস করবে। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে তুমি এলিসিট করতে পারছো। এবার আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, এই পেশেন্টের ট্রিটমেন্ট তুমি কি করে করবে? একটা পেশেন্ট তোমার কাছে এসেছে উইথ অ্যাকিউট কোলেসিস্টাইটিস, তুমি কি করে ট্রিটমেন্ট করবে? বলো, প্রথমেই কোলেসিস্টেক্টমি, মানে কখন করবে? বলো, আগে ক্রনিক করতে হবে, অ্যাকিউটও করা যাবে না? না, তাহলে তোমাকে কি বলতে হবে? ইফ পেশেন্ট কামস within 72 hours, we can go for cholecystectomy after optimizing the patient. তুমি যেটা বলছিলে যে সিম্পটোম্যাটিক ট্রিটমেন্ট ঠিক নয়, দ্যাট ইজ, বলো কি বলছো ওটাকে? কি ট্রিটমেন্ট বলা হয় ওটাকে? কনজারভেটিভ ম্যানেজমেন্ট। কনজারভেটিভ ম্যানেজমেন্ট, ধরো একটা পেশেন্টের তোমার অ্যাকিউট কোলেসিস্টাইটিস আছে, তার সঙ্গে পেশেন্টের দেখলে তুমি 300 ব্লাড সুগার আছে, তার টোটাল কাউন্ট হয়ে গেছে হয়তো 22,000, বুঝতে পেরেছ? এদিকে অ্যামাইলেজ লাইফেজ যথেষ্ট বেড়ে গেছে, এখন এই পেশেন্টের হতে পারতো, আমি জানি না হোয়াট আর দ্য ফিচার্স। তাহলে সেক্ষেত্রে আমি প্রথমে কি করব? পেশেন্টকে অপটিমাইজিং করব। পেশেন্টকে প্রথমে আমি কনজারভেটিভ ম্যানেজমেন্ট করব। কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যে কি দেবে? আইভি ফ্লুইড দেবে, ইউরিন আউটপুট প্রেশার তুমি মনিটর করবে, আর আইভি অ্যান্টিবায়োটিক দেবে। এবার বাকি প্যারামিটারগুলো তুমি দেখবে কীরকম তার কমছে, ঠিক আছে? অ্যামাইলেজ লাইপেজ কমছে কিনা, যদি বেশি থাকে সুগার তুমি মনিটর করবে, হ্যাঁ, যদি লাগে তুমি ইনসুলিন দেবে। এবার তাকে অপটিমাইজেশন করতে হবে। অপটিমাইজেশন করার পর যদি দেখো পেশেন্ট 72 ঘন্টার মধ্যে ঠিক হলো, ইউ ক্যান গো ফর অপারেটিভ ম্যানেজমেন্ট। পেশেন্টের কাছে কনসেন্ট নেবেন, তুমি বা যে হসপিটালে বা যেখানে তুমি আছো সেখানকার কম্পিটেন্সি দেখবে, তাই না? ইনফ্রাস্ট্রাকচার দেখবে সেই হসপিটালে, দেন ইউ ক্যান গো ফর, আজকাল যেটা ওয়ার্ল্ড ওয়াইড চলছে সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি। তো ইউ ক্যান গো ফর ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি। আচ্ছা, এবার আমি যেটা বলছি যে ধরো পেশেন্ট অপারেশন তখন করাবে না, সেক্ষেত্রে তুমি কনজারভেটিভ ম্যানেজমেন্ট করবে, পেশেন্টকে ছেড়ে দেবে। এবার পেশেন্ট তোমার কাছে ঠিক মতো ফলো আপে এলো না, তাহলে হোয়াট মে বি দ্য কমপ্লিকেশনস, হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ অ্যাকিউট কোলেসিস্টাইটিস? গলস্টোনটা তো আছে, পেশেন্ট অপারেশন করালো না, তাহলে তার কি কি কমপ্লিকেশনস হতে পারে? 1, 2, 3 করে বলে যাও। প্রথমে দেখো, প্রথমে তো স্টোনটা গলব্লাডারের মধ্যে আছে, তাই তো? তাহলে তার আবার অ্যাটাক হতে পারে, আবার একটা অ্যাকিউট কোলেসিস্টাইটিক অ্যাটাক হতে পারে। আর কি হতে পারে? রেয়ার অকেশনস বা হতে পারে গলব্লাডার পারফরেন্স হতে পারে, পেশেন্টের যদি ডায়াবেটিক হয়, পেশেন্টের যদি টাইফয়েড ফিভার থাকে সঙ্গে, পারফোরেশন হতে পারে। আর কি হতে পারে? স্টোনটা গিয়ে নেকে ইনফেকশন হতে পারে। তারপরে কি হতে পারে? মিগোসিল হতে পারে, এম্পাইমা হতে পারে,
স্টোন ক্যান মাইগ্রেট টু কমন বাইল ডাক্ট, হতে পারে তো, স্টোন ক্যান মাইগ্রেট টু কমন বাইল ডাক্ট, দেয়ারবাই কি হতে পারে, অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। এতক্ষণ তোমরা যে আসছিলে যে ম্যাল অবজর্পশন, তাহলে পেশেন্টের যেটা হতে পারে অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। দিস আর দ্য কমপ্লিকেশনস। হলো, এবার তুমি আমাকে বলো তাহলে গলব্লাডার স্টোনের তুমি ট্রিটমেন্ট একটা হলো, যদি অ্যাকিউট করলে অ্যাকিউট হলো, আদারওয়াইজ ইন্টারভ্যাল কোলেসিস্টেক্টমি। তাহলে ইন্টারভ্যাল কোলেসিস্টেক্টমি ইউজুয়ালি আমরা করি 6 to 8 weeks after acute onset, that is the acute cholecystitis, that is called interval cholecystectomy। ঠিক আছে, তাহলে ইন্টারভ্যাল কোলেসিস্টেক্টমি যখন করবে, এগেইন ইউ ক্যান ডু ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি অথবা ওপেন কোলেসিস্টেক্টমি। ঠিক আছে, বেশ। এবার তোমরা এখান থেকে কি অপারেটিভ স্টেপটা করিয়ে দেবো নাকি না সেটা উজ্জ্ব রাখলাম, তুমি বলো? করিয়ে দেবো, গুড। তাহলে প্রথমে আমি তোমাকে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি তোমরা প্রচুর দেখছো, আমি বলে দিচ্ছি অপারেটিভ কোলেসিস্টেক্টমি হচ্ছে ওপেনটা। পেশেন্ট taken to OT, patient is taken to OT table and supine position, এটা বলবে। তারপরে আন্ডার, যখন তুমি বলবে এক্সামিনারকে কখনো অন্য অ্যানাস্থেসিয়ার কথা বলবে না, আন্ডার এন্ডোট্রেকিয়াল অ্যানাস্থেসিয়া মানে জেনারেল অ্যানাস্থেসিয়া, আন্ডার এন্ডোট্রেকিয়াল অ্যানাস্থেসিয়া অ্যান্টিসেপটিক ড্রেসিং অ্যান্ড ড্রেপিং ডান। বুঝতে পেরেছ? তার আগে তো পেশেন্টকে তুমি ফ্লুইড দিয়েছো, তুমি দিয়েছো বা অ্যানাস্থেসিস্ট টিম দিয়েছে, কেউ একজন দিয়েছে। তাহলে সুপাইন পজিশন আফটার এন্ডোট্রেকিয়াল অ্যানাস্থেসিয়া কি করলে, অ্যান্টিসেপটিক ড্রেসিং অ্যান্ড ড্রেপিং ডান হলো। তারপরে কি হচ্ছে, কয়েকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে। প্রথমে তোমাকে পেটে ঢুকতে হবে, তাহলে কি করতে হবে, একটা অ্যাক্সেস চাই, পেটে ঢোকার একটা অ্যাক্সেস। আমরা যখন ল্যাপারোস্কোপি করি তখন আমরা কি করে অ্যাক্সেস করি, পোর্ট সার্চ, তাই তো, ছোট ছোট ফুটো করে পোর্টের সাহায্যে। আমরা যখন ওপেন করব তখন আমরা কেটে ঢুকবো। তাহলে প্রথমে হচ্ছে অ্যাক্সেস, তারপরে হচ্ছে অ্যাসেস, তারপরে হচ্ছে অ্যাকশন, তারপরে হচ্ছে ক্লোজার। তাহলে অ্যাক্সেসটা এখানে কি হবে, আমি যদি ওপেন কোলেসিস্টেক্টমি, তার অ্যাক্সেস হলো রাইট সাবকস্টাল ইনসিশন, মাথায় ঢুকলো, রাইট সাবকস্টাল ইনসিশন অথবা ককার্স ইনসিশন। ককার্স বানেন কি, কচার, কচার অনেকে বলো, কে ও বড় জিভ বের করে হ্যাঁ মাথা নুকিয়ে ফেলেছে, তুমি বলো KOCHER অ্যাবস্ট্রোভেস। তাহলে হচ্ছে কচার্স ইনসিশন অথবা রাইট সাবকস্টাল ইনসিশন। তাহলে সাবকস্টাল ইনসিশনের পর কি হলো, কি কি যাবে সেখানে, সাবকিউটেনিয়াস ফ্যাট আছে, তাই তো। তাহলে স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু কাটলে তারপর তুমি কি পাবে, হ্যাঁ, মোমেন্টাম, অ্যান্টেরিয়র সিট অফ দ্য রেক্টাস সিট, তাই তো। এবার এইখানে তোমাদের কিন্তু জিজ্ঞাসা করতে পারে অনেকে, ইউজুয়ালি অপারেটিভে কেউ জিজ্ঞাসা করে, কিন্তু করলেও করতে পারে, ফরমেশন অফ রেক্টাস সিট, রেক্টাস সিট কী করে তৈরি হয়, এইটা তোমাদের পড়ে আসতে হয়। তাহলে আমি অ্যান্টেরিয়র রেক্টাস সিট পাবো, অ্যান্টেরিয়র রেক্টাস সিট ইজ কাট ইন দ্য সেম লাইন অফ দ্য স্কিন ইনসিশন। তারপরে তুমি কি পেলে, রেক্টাস অ্যাবডোমিনিস মাসল। রেক্টাস অ্যাবডোমিনিস মাসল আইদার কাট অর রিট্র্যাক্টেড ল্যাটারালি। অনেক সার্জন রেক্টাস অ্যাবডোমিনিস মাসলকে রিট্র্যাক্ট করেও কোলেসিস্টেক্টমি ওপেন করে, সেই জন্য তুমি বলবে আইদার কাট অথবা রিট্র্যাক্টেড, বাট তুমি বলবে উই হ্যাভ সিন ইন আওয়ার হসপিটাল মোস্ট অফ দি সার্জনস কাট ইট। তাহলে কি করলাম, কাট করলাম, কখন কাট করলাম, এট দ্য সেম লাইন অফ ইনসিশন অফ দ্য স্কিন। When we cut the rectus abdominis muscle, কি ব্লাড ভেসেলস পাবে,
কি ব্লাড ভেসেলস পায় বলো? সাবকস্টাল না, সাবকস্টাল না, ওটাকে বলা হয় বলো রেকটাস অ্যাবডোমিনাল মাসেলের মধ্যে দুটো ব্লাড থাকে, ব্লাড ভেসেলস থাকে, উপর থেকে একটা যায়, নিচের থেকে একটা আসে, নিয়ে এখানে কি হয় অ্যানাস্টোমোসিস হয়। তাহলে সেটা কি মানে আর্টারি সুপিরিয়র, এটা থেকে ইনফেরিয়র এপিগ্যাস্ট্রিক আছে, এখান থেকে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আছে। তাহলে ওটা তুমি পাবে, ওটাকে তুমি পটারি করতে পারো বা লাইগেট করতে পারো। আফটার দ্যাট তুমি কি পাবে? posterior rectus sheath along with surgical peritoneum। বাস, তাহলে posterior rectus sheath and surgical peritoneum তুমি হোল্ড করলে, হোল্ড করার পর সেটাকে কাটলে, কাটার পরে you entered into the abdominal cavity। After entering the abdominal cavity, you have to assess the pathology। কি আর কেন অ্যাসেস করতে হবে? ধরো তুমি খুলে ফেলেছো ঠিক মতো, লাম্প যদি থেকে থাকে সেটা রিজলিউট মানে করেনি রেজলিউশন, তাহলে তোমাকে অপারেটিভ পোস্টপোন করতে হবে। হ্যাঁ, বা এমনও হতে পারে you thought it could be a case of gallstone, but after opening you are finding that it is a case of carcinoma gallbladder, then you have to change your plan, you have to ask for some other qualified assistant, isn't it? So all these things, for this thing you have to assess। So after assessing, your action will be started। So key first step ki, first step I will ki korbo, I will clear my operating field। For that I will ask for mop to pack the abdominal cavity so that my operating field is not getting disturbed by other abdominal organs or viscera। Clear? তোমাকে বলতেই হবে এই যে তিনটে মপ নেব, অনেকে বলবে বইয়ে লেখা যে তিনটে মপ চারটে মপ, না, তোমার একটা মপেও হতে পারে, অথবা you may need 4 mops according to habitus of the patient। পেশেন্ট এত যদি মোটা হয়, she may need 4 mops। So basic principle is that any an intra-abdominal organ or viscera don't come to your operating field। এই তো ব্যাপার। তাহলে তারপরে তুমি কি নেবে? তারপর তুমি ask the assistant to retract the liver with the help of Devar retractor, or ask the patient to first assistant another Devar retractor, or the left hand of the assistant will retract the mop, that is the pack করেছে যেটা downwards and towards his abdomen, that is assistant's abdomen। retract করলো, retract করার পরে তুমি কি করবে? You can take 2 Moynihan's cholecystomy forceps or Kelly forceps or sponge holding forceps। One forceps, with one forceps we have to hold the fundus of the gallbladder, and with your forceps hold the hardmans of the gallbladder। Clear? Why this retraction? Because I will splay the Calot's triangle। মাথায় ঢুকে যায় এখনো পর্যন্ত? তাহলে Calot's triangleটাকে তুমি রিট্র্যাক্ট করলে, স্প্লে করলে। আফটার clear observation of Calot's triangle, I will give a nick to the cystic plate। What is cystic plate? Cystic plate is the peritoneal fold that covers the cystic duct and the cystic artery, that is the contents of the Calot's triangle। নিক করার পরে তুমি কি করবে? পেরিটোনিয়ামকে ডিসেক্ট করবে, that is the Calot's triangle ডিসেক্ট করবে। এই প্রসঙ্গে একটা কথা আসবে, what is the boundary of Calot's triangle? Cystic duct, inferior margin of the liver, and common bile duct বলবে না, common hepatic duct। কারণ cystic duct তো জয়েন করলে common bile duct হয়, তো cystic duct তো নিচের বাউন্ডারি, তার কন্টেন্ট হলো cystic artery।
মাথায় ঢুকলো? তাহলে তারপরে তুমি সিস্টিক আর্টারিকে লাইগেট করবে, কাটবে, সিস্টিক ডাক্টকে লাইগেট করবে, কাটবে, and you have to take out the or take off the gallbladder from the hepatic bed. এই তো ব্যাপার। তারপরে হিমোস্ট্যাসিস সিকিউর করবে, ড্রেন দেবে, ড্রেন না লাগলে দেবে না, গলব্লাডার অ্যাবডোমেন ক্লোজ করবে, ইলিয়াস, ব্যাস হয়ে গেল। দিস ইজ দ্য টিপস অফ দ্য open cholecystectomy. বেশ, next thing is that what are the other component of this X-ray? That is the stone in the common bile duct. তাই তো, স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট। এবার তুমি বলো, এখানে তোমাকে ওই বিলিরুবিন মেটাবলিজম অত কিছু কেউ জিজ্ঞাসা করবে না, ওটা তোমার থিওরি পার্ট চলে গেল। এবার স্টোন ইন দ্য যে কমন বাইল ডাক্ট হলো, এইখানে তাহলে এটা কি স্টোন হলো? সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ, তাহলে এটা কি স্টোন হলো? কমন বাইল ডাক্টের ক ধরনের স্টোন হয় বলো? একটা প্রাইমারি স্টোন আর একটা সেকেন্ডারি স্টোন। It is a concomitant stone, so it is a secondary stone. That stone most probably comes from the gallbladder. মাল্টিপল স্টোন ছিল। আচ্ছা, ওইখানে তোমাদের আরেকটা এখন জিজ্ঞাসা করে কিনে যায় না, ইন্ডিকেশনস অফ কোলেসিস্টেক্টমি, ওগুলো পড়ে নেবে একটু, তোমার কি কি জানো সেগুলো, যে অ্যাকুট কোলেসিস্টেক্টমি স্টোন ইন দ্য গলব্লাডার যেন হচ্ছে। আগে যেটা আমাদের বলতো মাল্টিপল ফ্যাসেটেড স্টোন, ঠিক আছে, তখন তোমার হবে। এবার অ্যাসিম্পটোমেটিক গলস্টোন আছে, কিন্তু পেশেন্টের কখন করতে হবে? অ্যাসিম্পটোমেটিক গলস্টোন কিন্তু তোমাকে অপারেশন করতে হবে। পেশেন্ট যদি কোনো রিমোট জায়গায় যায়, পেশেন্টের যদি কোনো ধরো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, সেক্ষেত্রে তোমার এগুলো অ্যাসিম্পটোমেটিক গলস্টোন হলেও তাকে অপারেশন করতে হবে। আচ্ছা, এখানটায় দিলে এটা হচ্ছে সিবিডি স্টোন। এবার তুমি যেটা বলছিলে, তোমার কোশ্চেন অ্যান্সারটা আসবে, দেখো এই যে স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট, পেশেন্ট তোমার কাছে কি নিয়ে প্রেজেন্ট করবে? What will be the presentation of patient with stone in the common bile duct? বলো বলো, শোনো, patient stone in the common bile duct, most of the calculi in the common bile duct are asymptomatic. বুঝতে পেরেছো? মোস্ট অফ দ্য কমন বাইল ডাক্ট স্টোনস, হ্যাঁ, 10 জনে 7 জন, আমি কত পার্সেন্ট হচ্ছে তাহলে? 70%, না, অলমোস্ট বলছে, বইয়া বলছে অলমোস্ট দেখা যাচ্ছে যে তোমার 80% 90% মতো স্টেশন হচ্ছে তোমার। সেই জন্য তুমি যদি রুটিন করো, যেটা এখন রুটিন কথাটা উঠে গেছে, যে তোমরা ল্যাপারোস্কোপিক করার সময় তুমি যদি রুটিন পারাপার্টিক কোলিনজিওগ্রাফি করো, তাহলে দেখা যাচ্ছে যে অলমোস্ট 10% পেশেন্টের আমরা সিভিডিতে স্টোন দেখতে পাচ্ছি। এটার জন্যই বলছে যে মোস্ট স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট পেশেন্ট আর অ্যাসিম্পটোম্যাটিক অর দে আর সাইলেন্ট। তাহলে when there will be inflammation, that is infection, then the symptom will come. তাহলে সেক্ষেত্রে কি কি সিমটম হতে পারে? কি হতে পারে? যখন স্টোন ইন দ্য গলব্লাডার হলো, পেশেন্টের সিমটম মানে ধরো ইনফেকশন হলো, ইনফ্লামেশন হলো, ইডিমা হলো, তার মানে তখন তোমার সিবিডি কি হবে? ইডিমা হবে, স্টোন উইল গেট স্টাক দেয়ার। সেখানে তাহলে কি হবে? এই যে তোমরা এতদিন পড়ছিলে সার্জিক্যাল অবস্ট্রাকটিভ জন্ডিস, সার্জিক্যাল অবস্ট্রাকটিভ জন্ডিস, তাহলে পেশেন্ট প্রেজেন্ট করবে উইথ দ্য জন্ডিস। তাহলে পেশেন্ট তোমার কাছে এগেইন মে কাম উইথ দ্য পেইন ইন দ্য অ্যাবডোমেন অ্যান্ড উইথ ফিভার অ্যান্ড উইথ জন্ডিস। এটাকে কি বলে? এই তিনটে জিনিসকে মিলে কি বলে? চারকোর্স ট্রায়াড। এই চারকোর্স ট্রায়াডের কি কি আছে বলো বলো? ফ্ল্যাকচুয়েটিং জন্ডিস, ইন্টারমিটেন্ট ফিভার, আর হচ্ছে পেন, তাই তো? এটাকে বলা হচ্ছে চারকোর্স ট্রায়াড। আর তার সঙ্গে যদি আরো দুটো হয়, রেনল্ডস পেন্টেট বলা হয়, কি হলো? সেপ্টিসিমিয়া আর মেন্টাল চেঞ্জেস, তাই তো? রেনল্ডস পেন্টেট বলা। আচ্ছা, এবার সার্জিক্যাল অবস্ট্রাকটিভ জন্ডিসের তোমার কারণ জানতে পারে এই মানে এতে, তাহলে কি হলো? একটা লুমিনের মধ্যে হলো, লুমিনের মধ্যে তোমার
স্টোন পেলে, ওয়ার্ম থাকতে পারে, লুমেনের মধ্যে কোনো অ্যাডেনোমা হতে পারে, তাহলে দিস আর দ্য উইদিন দ্য লুমেন। ইন দ্য লুমেন কি হতে পারে, উইদিন দ্য ওয়াল অফ দ্য লুমেনে কি হতে পারে, স্ট্রিকচার হতে পারে তো স্ট্রিকচার, ম্যালিগনেন্সি হতে পারে। এবার আউটসাইড দ্য লুমেন কি হতে পারে, কোনো কিছু প্রেশার দিচ্ছে, বাইরের কোনো টিউমার প্রেশার দিচ্ছে, বাইরে কোনো লিম্ফ নোড ধরো অন্য জায়গা থেকে মানে ম্যালিগনেন্সি হয়েছে, তার মেটাস্টেসিস লিম্ফ নোড ওখানে প্রেশার দিচ্ছে, তাহলে দিস আর দ্য কজেস অফ দ্য অবস্ট্রাকটিভ জন্ডিস। এবার যেহেতু এটা এক্স-রে, তোমার এটা হচ্ছে এক্স-রে, এখান থেকে এটা পড়িয়ে দেওয়া হচ্ছে। এক্স-রে এত কথা জিজ্ঞাসা করার সময় নেই, 2 মিনিট থেকে 3 মিনিট তোমাদের টাইম। পিক আপ করতে হবে, বলতে হবে, ট্রিটমেন্ট বলতে হবে বা সিমটম বলতে হবে। আচ্ছা, এই পেশেন্টের তাহলে তুমি এবার কি করে ম্যানেজমেন্ট করবে, তুমি এই পেশেন্টের ট্রিটমেন্ট কি করে করবে এবার বলো তুমি। তাহলে কি কি নিয়ে আসতে পারে পেশেন্ট? ফিভার নিয়ে আসতে পারে, জন্ডিস নিয়ে আসতে পারে, পেন নিয়ে আসতে পারে, আর কি নিয়ে আসতে পারে? হ্যাঁ, ক্লে কালার স্টুল নিয়ে আসতে পারে, তাই না? আচ্ছা, এবার পেশেন্টের তুমি তাহলে কি করে ম্যানেজ করবে? এই পেশেন্ট তোমার কাছে ভর্তি আছে, তুমি কি করে ম্যানেজ করবে? প্রথমে কি করে তৈরি করবে পেশেন্টকে বলো। যদি পেশেন্ট অ্যাকিউটে আসে তাহলে তাই করতে হবে। সিভিয়ার পেন নিয়ে এসেছে, তখন তোমাকে এই ট্রিটমেন্ট করতে হবে। আইভি ফ্লুইড, অ্যান্টিবায়োটিক, প্যারামিটার দেখতে হবে, ভাইটালস মনিটর করতে হবে, এটাও করতে হবে। আর পেশেন্ট ধরো অপারেশনের জন্য এসেছে, পেশেন্ট তোমার কাছে কোল্ডে ভর্তি হলো যে এটা আমার 2-3 দিন পরে অপারেশন হবে, তাই তো? সেক্ষেত্রে এটা একটা তোমাদের প্রি অপারেটিভ আছে, কিন্তু একটা 5 নাম্বার বোধহয় না, কত নাম্বার, প্রি অপারেটিভ আছে তোমাদের এক্সরের সঙ্গে প্রি অপারেটিভ আর অপারেটিভ স্টেপস। প্রি অপারেটিভ মানে প্রি অপারেটিভ প্রিপারেশন। তাহলে একটা অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্ট এসেছে, তোমাকে প্রি অপারেটিভ প্রিপারেশন নিতে হবে। সেখানে কি করবে? ভাইটালস দেখলে, ব্লাড পিকচার দেখলে, তুমি ইমিডিয়েট একটা আল্ট্রাসাউন্ড করলে, পেশেন্টের কোনো অ্যাকুট ফিভার টিভার আছে কিনা দেখলে, সেটা হয়ে গেল। পেশেন্টের এলএফটি দেখলে, তাই তো? এলএফটি তুমি কি পাবে? একটা অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্টে এলএফটি দেখবে বাড়তে পারে। এএসটি বাড়ার খুব বেশি কিন্তু বাড়বে না। কেন বাড়বে না? ইট ডিপেন্ডস তার তোমার অ্যাকিউট ফেজ আছে কিনা। যদি অ্যাকিউট কোলাঞ্জাইটিস থাকে তখনই এএসটি বাড়ে, তাহলে বাড়বে না, তাই তো? আর কি বাড়তে পারে? অ্যালকালাইন ফসফরাস বাড়তে পারে, অ্যালকালাইন ফসফরাস বাড়তে পারে, তাই তো? আর কি বাড়বে? লিভার ফাংশন। হ্যাঁ বলো। সেটা তোমার লিভার ফাংশন টেস্ট তুমি পাচ্ছই, বিলিরুবিন। আচ্ছা, আর কি হতে পারে বলো? হোয়াট অ্যাবাউট পিটিআইএনআর? পিটিআইএনআর তো তোমার কি কম হবে, তাই না? প্রথম টাইম, কারণ যদি তোমার ওই যে অবস্ট্রাকটিভ জন্ডিস মানে কি, ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিন যেটা, সেটা তো অ্যাবজর্ব হবে না। ফ্যাট সলিউবল ভিটামিনটা কি কি? এডিই কে, কে কি জন্য হয়? কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর কি কি? হ্যাঁ, 2, 7, 9, 10, তাই তো? তো সেই জন্য তোমাকে কি দিতে হবে? ভিটামিন কে দিতে হবে। এটা কিন্তু মোস্ট, এটা বলতে ভুলবে না, ভিটামিন কে দিতে হবে। তুমি দেখলে ভিটামিন কে দিয়েও পরপর 3টে দিলে, অনেকে 5টা দেয়, তারপরেও ভিটামিন কে দিয়েও দেখছো তোমার পেশেন্টের প্রথম টাইম ঠিক হচ্ছে না। তখন তোমাকে ধরে নিতে হবে দেয়ার মাস্ট বি সাম হেপাটোসেলুলার ডিফেক্ট। শুধুমাত্র এই অবস্ট্রাকটিভ জন্ডিসের জন্য হচ্ছে না। এমনিতেই আমাদের বলা হয় যে স্টোনের জন্য বাই অ্যান্ড লার্জ 10-এর বেশি বিলিরুবিন রেস করে না, কিন্তু সব তো বললাম যে 2 আর 2 অঙ্ক 4 হয় না, অনেক ক্ষেত্রে বাড়তে পারে। তো দেখা যাচ্ছে যদি 20 বা 30-র পর বিলিরুবিন হয়, সেখানে কোনো একটা হেপাটোসেলুলার কম্পোনেন্ট থাকে। যদি 30-র উপরে বিলিরুবিন দেখো, তাহলে ডেফিনেটলি দেয়ার ইজ সাম হেপাটোসেলুলার কম্পোনেন্ট অ্যালং উইথ দ্য স্টোন অর সামথিং অবস্ট্রাকটিভ, কিছু একটা থাকছে। তাহলে সেক্ষেত্রে তোমাকে কি দিতে হবে? তুমি যদি ভিটামিন কে দিয়েও ঠিক না করতে পারো, সেক্ষেত্রে তোমাকে এফএফপি দিতে হবে, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে হবে, তাই তো? তাহলে দিস আর দ্য প্রিপারেশনস হলো। এটা তোমাকে কিন্তু 5 নাম্বার, 5 হলো, 10 হলো, 15 আর 5 বোধহয় অপারেটিভ স্টেপস একটা বলেছি।
এবার তুমি এই পেশেন্টের কি অপারেশন করবে বলো, তাকে কি বলা হয়? এই পেশেন্টকে কি সার্জারি করবে? প্রসিডিওরটাকে কি বলে? দেখো, একটা হচ্ছে তুমি ওপেন প্রসিডিওর করতে পারো, আর একটা হচ্ছে এন্ডোস্কোপিক প্রসিডিওর করতে পারো। এখন মোস্ট অফ দি সার্জনস এন্ড দ্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট দে ডু প্রেফার দ্য এন্ডোস্কোপিক one. So you can ask the patient to go for endoscopic key ERCP and EPT, endoscopic retrograde cholangiopancreatography and EPT মানে endoscopic papillotomy and retraction of the stones. এক্ষেত্রে তোমাকে জিজ্ঞাসা করবে যে what are the contraindications of ERCP and EPT? কন্ট্রাইন্ডিকেশন কি? প্রথমে বলবে যদি পেশেন্ট আনফিট, দেখো পেশেন্টের খুব বেশি পিটি টাইম আছে, প্রথম মিন টাইমটা খুব বেশি আছে, তুমি ভিটামিন কে দিয়েছো, এটা করেও তুমি তাকে কন্ট্রোল করতে পারছো না, সেক্ষেত্রে করবে না। 2 নম্বর হচ্ছে পেশেন্টের মাল্টিপল স্টোনস আছে অ্যান্ড পেশেন্ট মোর দেন 5 অ্যান্ড পেশেন্টের কি আছে লার্জ ইম্প্যাক্টেড স্টোন মোর দেন 1.2 সেন্টিমিটার। এখন অনেকে বলছে 1 সেন্টিমিটার ইজ গুড এনাফ টু নট টু ডু দ্য ERCP and EPT, এনিওয়ে 1.2, তাহলে এইগুলো যদি হয় EPT করতে পারছো না, দিস আর দ্য কন্ট্রাইন্ডিকেশন। দেন আর একটা প্রসিডিওর কি হলো, তাহলে যদি এইটা ধরো করে তাহলে এটা কি করবে, পেশেন্টের ERCP করবে, EPT করবে, ফলোড বাই ল্যাপারোস্কোপিক কোলসিস্টেক্টমি, ট্রিটমেন্ট ইজ কমপ্লিট। এবার পেশেন্টের ধরো এই কন্ট্রাইন্ডিকেশনগুলোর মধ্যে একটা এসে গেল, তাহলে তোমার কি করতে, তাহলে এনিওয়ে হ্যাভ টু গো টু ওপেন। তো সেক্ষেত্রে আমি কি করব, ওপেন কোলসিস্টেক্টমি করব, আর কি করব, ওপেন কোলেডোকলিথোটমি ফলোড বাই টি টিউব ইনসারশন। আমি তোমাদের টি টিউব পড়িয়েছিলাম, তোমরা ইনস্ট্রুমেন্ট করেছো তো, টি টিউব পড়িয়েছিলাম মনে আছে, টি টিউব ইনসারশন, টি টিউব সম্বন্ধে ডিটেলস করে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে এটা হলো প্রসিডিওর। এবার তুমি যদি দেখো যে মাল্টিপল স্টোন রয়েছে, হেপাটিক ডাক্টের স্টোন আছে, ইম্প্যাক্টেড স্টোন রয়েছে, এটা তো সিম্পল প্রসিডিওর যেটাই বললাম। ইম্প্যাক্টেড স্টোন রয়েছে বলছে ইউ ক্যান নেগোসিয়েট দি স্টোন, মানে তুমি করতে পারছো না, পেশেন্ট স্টোনটাকে তুমি আনতে পারছো না, সেক্ষেত্রে তুমি কি করবে, পেশেন্টের সিবিডি ডায়ালেটের ধরো 2.5 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 1.8 সেন্টিমিটার ডায়ামিটার রয়েছে, সেক্ষেত্রে একটা মানে কোলেডোকো এন্টেরোস্টমি করবে, দ্যাট ইজ কোলেডোকো ডিওডোনোস্টমি করে দেবে। বুঝতে পেরেছো? এই হলো টোটাল প্রসিডিওরটা কমপ্লিট। তাহলে এটা তোমার কোলসিস্টেক্টমি আর স্টোন ইন দ্য কমন বাইল ডাক্ট। মানে মিললো, গুড। ওটাকে হাঁটাও। কি আর করতে ভালো লাগছে না? মাথা ধরে গেছে? হ্যাঁ, একটাতেই আজকে একটাই থাকবে। তাহলে পরের দিন তোদের মতো এক্সরে নিয়ে আসবি, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আনবি, এটা একটু টাফ হচ্ছে নাকি? হ্যাঁ, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আনবি, গ্যাস আন্ডার ডায়াফ্রাম আনবি, ঠিক আছে, রেনাল ক্যালকুলাস আনবি, আর এইটা তো দেখতেই হবে, এটা কিন্তু দেবে, এটা দেখিয়ে দেবো পরের দিন। তাহলে এটা হচ্ছে টি টিউব কোলঞ্জিওগ্রাফি, যে টি টিউব পড়ে আছে পাশ দিয়ে দেখো, নিয়ে কোলঞ্জিওগ্রাফি করেছে, এই যে চ্যানেল দেখা যাচ্ছে, যে জন্য দেখা যাচ্ছে, ঠিক আছে।